গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত ক্লাসে তোমাদের যে দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবী সেখান থেকে পড়াশোনাটা শুরু করেছিলাম, তাই তো? আচ্ছা, আজকে কিন্তু তারপরে যে অগ্ন্যুৎগম এবং আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। তার আগে দেখি গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে। আচ্ছা, সেখানে আমরা কি জেনেছিলাম? পাত সমূহ সম্পর্কে জেনেছিলাম, পাতের চলন সম্পর্কে জেনেছিলাম, তাই তো? ভেরি গুড। তাহলে বলো তো, মহিসঞ্চালন তত্ত্বের প্রবক্তাকে? ভেরি গুড। মহিসঞ্চালন তত্ত্বের প্রবক্তা হলো স্যার আলফ্রেড ওয়েগনার, তাই তো? আচ্ছা, এই যে আধুনিক পাত সংস্থান তত্ত্ব, এই আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? খুব ভালো বলেছো যে পিচুকে। তাহলে খুব ভালো করে মনে রাখবে যে পিচুকে কিন্তু বলা হয় আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক। আচ্ছা, বলতো পৃথিবীতে পাতের সংখ্যা কয়টি? মনে আছে? বাহ, ছটা বড় পাত রয়েছে, আর আটটা মাঝারি পাত রয়েছে, আর 20টি কিন্তু ছোট পাত রয়েছে। তোমরা ছটা বড় পাতের নাম কিন্তু মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে পাতের চলন বা পাতের সরণ, এই পাতের চলনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি ও কি কি? তিন ভাগে ভাগ করতে পারি, তাই তো? কি কি? ভেরি গুড। প্রতিসারী, অভিসারী আর নিরপেক্ষ চলন, তাই তো? আচ্ছা, এবারে আমাকে বলো যে কোন এই যে পাতের তিন রকম চলন আমরা জানলাম, এই কোন চলনকে গঠনকারী পাত সীমানা বলা হয়? প্রতিসারী পাত সীমানাকে বলা হয় গঠনকারী পাত সীমানা, তাই তো? আর বিনাশকারী বলা হয় কাকে? অভিসারী পাত সীমানাকে। আচ্ছা, তোমরা এই পাত যখন পড়েছিলে বা এই পাতের চলন যখন পড়িয়েছিলাম তখন কিন্তু আমি ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে সেটা আমি তোমাদের বলেছিলাম। কেউ আমাকে বলো দুটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা। বাহ, খুব ভালো বললে যে হিমালয় পর্বতমালা, রকি পর্বতমালা, তাই তো? এছাড়া আন্দিজ, এগুলো কিন্তু হলো নবীন ভঙ্গিল পর্বতমালার উদাহরণ, তাই না? আর প্রাচীন ভঙ্গিল পর্বতমালা? উড়াল, অ্যাপ্লিশিয়ান, তারপরে আমাদের ভারতবর্ষে অবস্থিত কোন প্রাচীন ভঙ্গিল পর্বতমালা? আরাবল্লী, তাই তো? এই আরাবল্লী কিন্তু এখন ক্ষয় পেয়ে পেয়ে একটা ক্ষয়জাত পর্বতের আকার ধারণ করেছে। নবীন ভঙ্গিল পর্বত কি বলেছিলাম আমি? যে এই ভঙ্গিল পর্বত কিন্তু এখনো সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এর উচ্চতা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আর প্রাচীন ভঙ্গিল পর্বত কিন্তু এখনো ক্ষয় পাচ্ছে, ফলে এর উচ্চতা কিন্তু ধীরে ধীরে হ্রাস হচ্ছে। বাহ, তোমরা তাহলে পড়েছো, খুব ভালো লাগলো শুনে। এবারে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব স্টুডেন্ট, সেটা হলো অগ্ন্যুৎগম এবং আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ সম্পর্কে। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। অগ্ন্যুৎগম, দেখো স্টুডেন্ট, তোমরা কিন্তু জেনেছিলে যে লাভা ও ম্যাগমা কাকে বলে, তাই তো? আচ্ছা, ম্যাগমা কাকে বলে? ভূ অভ্যন্তরের যে গলিত শান্ত উত্তপ্ত পদার্থ থাকে, ভূ অভ্যন্তরের মধ্যে থাকে, তাকে আমরা কি বলবো? ম্যাগমা, তাই না? আর এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠে কোনো ফাটল দিয়ে পৃথিবীর বাইরে আসবে তখন তাকে আমরা কি বলি? লাভা, তাই তো? এটা তোমরা জানো। আচ্ছা, দেখো ঠিক তেমনি ভাবে এই যে ম্যাগমা গ্যাস, জলীয় বাষ্প বা কোনো ফাটল বা গহ্বরের মধ্যে দিয়ে কিন্তু পৃথিবীর বাইরে বিস্ফোরণ সহ বেরিয়ে আসে বা শান্তভাবে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয় অগ্ন্যুৎগম। তাহলে কি বুঝলে তোমরা? ম্যাগমা যখন ভূপৃষ্ঠে ফাটল দিয়ে বিস্ফোরণ সহ, প্রচন্ড জোরে বিস্ফোরণ সহ, অথবা শান্তভাবে বেরিয়ে আসবে ভূপৃষ্ঠের বাইরে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমি কি বলবো? অগ্ন্যুৎগম, তাই তো? আচ্ছা, অগ্ন্যুৎগম উৎসগুলো কি জানো তো? আগ্নেয়গিরি। অগ্ন্যুৎগমের যে উৎসগুলো সেগুলো কিন্তু হচ্ছে আগ্নেয়গিরি।
দেখো একটা আগ্নেয়গিরিতে কিন্তু প্রধান জ্বালামুখ থাকবে, ঠিক আছে? এছাড়া অগ্নুদ্গমের সময় উৎক্ষিপ্ত পদার্থ বা ফাটল গহ্বরের চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়বে, তাই না? যখন বিস্ফোরণ সহ জিনিসটা বাইরে বেরিয়ে আসবে, লাভা, তখন কিন্তু তার সাথে উৎক্ষিপ্ত পদার্থ বাইরে চারিদিকে ছড়িয়ে পড়বে। এইভাবে বারবার অগ্নুৎপাতের সময় আগ্নেয় পদার্থ ফাটলের চারিদিকে জমা হয়ে কিন্তু শঙ্কু আকৃতির একটা পর্বতের সৃষ্টি করে, ঠিক আছে? দেখো যেহেতু বারবার বেরিয়ে আসছে, বেরিয়ে এসে পৃথিবীর ঠান্ডা আবহাওয়ায় বা বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে সেটা শীতল হচ্ছে। দেখো ম্যাগমা বা লাভা তো একটা উত্তপ্ত পদার্থ, সেটা যখন পৃথিবীর বাইরে আসছে তখন কিন্তু সেটা ঠান্ডা বা শীতল বা কঠিন হচ্ছে, কঠিন হয়ে কিন্তু শঙ্কু আকৃতির একটা পর্বতের সৃষ্টি করছে। ফলে এটা কিন্তু সঞ্চয় কাজ হচ্ছে। দেখো বাইরে বেরিয়েছে ধীরে ধীরে কিন্তু ওই পাশে জমা হয়ে কিন্তু এটা সঞ্চয় করছে। তাই একে কিন্তু আমরা সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বতও কিন্তু আমি বলে থাকি। দেখো তোমরা ছবিটা দেখলে আরো ভালো বুঝতে পারবে। এই যে ম্যাগমা, এই ম্যাগমা দেখো ভূপৃষ্ঠের ফাটল বরাবর কিন্তু বাইরে বেরিয়ে আসছে, তাই তো? এবং প্রচন্ড জোরে বিস্ফোরণ করে কিন্তু এখানে দেখো এই যে ছাই, ভস্ম, লাভা, এগুলো কিন্তু বেরিয়ে আসছে। এবং এইটা কিন্তু হলো আগ্নেয়গিরির প্রধান জ্বালামুখ। এখান থেকেই কিন্তু সব থেকে বেশি অগ্নুদ্গমটা হচ্ছে। এছাড়া পাশাপাশি দেখো ছোট ছোট জ্বালামুখ রয়েছে, ঠিক আছে? যখন এই পদার্থগুলো পৃথিবীর অভ্যন্তরে, পদার্থ কি উত্তপ্ত অবস্থায় থাকে, তোমরা সকলেই জানো। এটা যখন পৃথিবীতে বাইরে আসছে তখন বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে সেটা শীতল হচ্ছে ও কঠিন হচ্ছে। কঠিন হতে হতে একটা শঙ্কু আকৃতি দেখো একটা পর্বত সৃষ্টি করছে, তাই তো? তাই না? তাই একে কিন্তু আমরা বলছি সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হচ্ছে বলে সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বতও কিন্তু আমরা এই অগ্নুদ্গমের ফলে যে শঙ্কু আকৃতির ধারণ করে আমরা তাকে আগ্নেয় পর্বতও বলে থাকি। তাহলে তোমাদের নিশ্চয়ই ধারণাটা পরিষ্কার হলো যে অগ্নুদ্গমটা কি, তাই তো? আচ্ছা, এরপরে এই যে আমরা জানলাম আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত, এর কিন্তু অনেকগুলি উদাহরণ রয়েছে। তার মধ্যে চলো কয়েকটি আমরা দেখে নিই। দেখো উদাহরণ, প্রথমে আসবো আমাদের ভারতবর্ষ দেশে। দেখো ভারতে কিন্তু নারকন্ডম ও ব্যারন এই দুটি কিন্তু আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি কিন্তু রয়েছে। তাহলে ভারতে কি রয়েছে? ব্যারন আর নারকন্ডম। দেখো জাপানের রয়েছে ফুজিয়ামা। তোমরা অনেকে হয়তো নাম শুনেছো জাপানের ফুজিয়ামা। তোমার ক্লাস সেভেনে কিন্তু আগ্নেয় পর্বত পড়ার সময় কিন্তু এই নামটা শুনেছিলে, শুনেছিলে? ভেরি গুড, তুমি শুনেছিলে। জাপানের ফুজিয়ামাও কিন্তু এক ধরনের এরকম আগ্নেয় পর্বত। দেখো এটা কিন্তু হলো জাপানের ফুজিয়ামা। আর উপরে যে ছবিটা দেখতে পাচ্ছ সবার উপরে, এই যে ছবিটা, যেখান থেকে দেখো ধোঁয়া বেরোচ্ছে, এটা কিন্তু হলো ভারতের ব্যারন। আচ্ছা, নাম্বার 3 দেখো, ইতালির ভিসুভিয়াস ও স্ট্রম্বলি, খুব ইম্পর্টেন্ট দুটো আগ্নেয় পর্বত, ইতালির ভিসুভিয়াস ও স্ট্রম্বলি। দেখো এই যে পর্বতের ছবিটা, এটা কিন্তু হলো ইতালির ভিসুভিয়াস। এছাড়া কি কি রয়েছে? এছাড়া রয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া, ইন্দোনেশিয়ার কাকাতোয়া ও মেরাপি, ফিলিপাইন্সের মায়ান, নিউজিল্যান্ডের রুপুপেউ, আর ইকুয়েডর রয়েছে দেখো কটোপ্যাক্সি, নয়তে দেখো রয়েছে চিলিতে অ্যাকনকাগুয়া, এবং মায়ানমারের কিন্তু পোপো। আচ্ছা, এই পর্বতগুলোর নাম কিন্তু আমরা পরে আরো বিস্তারিত জানবো যখন আমরা আগ্নেয়গিরি এর শ্রেণীবিভাগ পড়বো। তখন কিন্তু এই পর্বতগুলোর নাম বা এই যে আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত এগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে অগ্নুৎপাতের ফলে যে পর্বতের সংকোত্তির পর্বত সৃষ্টি হয় সেটা কিন্তু সঞ্চয় কাজের ফলে, তাই তো? এবং তার অপর নাম সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত। ভারতের একটি এরকম বিখ্যাত আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। ভেরি গুড, ব্যারন হলো কিন্তু ভারতের একটি বিখ্যাত আগ্নেয় পর্বত। আচ্ছা, দেখো স্টুডেন্ট কিছু ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে। কি কি? দেখো সৃষ্টির সময় থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে কিন্তু অগ্নুৎপাত হয়ে চলেছে। আমরা কিন্তু
সকলেই জানি যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু পৃথিবী একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, তাই তো? এবং বহু বছর, বহু কোটি বছর ধরে ধরে এই পৃথিবীর উপরিভাগটা কিন্তু ঠান্ডা হয়েছে এবং কিন্তু কঠিন হয়েছে, যার ফলে কিন্তু আমরা এই পৃথিবীর উপরে বসবাস করতে পারছি। কিন্তু পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তারপরে উপরিভাগ তো ধীরে ধীরে ঠান্ডা হয়েছে, পৃথিবীর অভ্যন্তর ভাগ কিন্তু এখনো উত্তপ্ত এবং গরম থেকেই গেছে। ফলে এই যে পৃথিবীর অভ্যন্তরভাগ উত্তপ্ত এবং গরম থেকে গেছে, সেখান থেকে কিন্তু পৃথিবীর কোনো ফাটল বা কোনো ভূপৃষ্ঠের গহ্বর থেকে এই যে গরম যে ব্যাপারটা যেটা পৃথিবীর ভূ অভ্যন্তরে রয়েছে, সেটা ম্যাগমা, সেই ম্যাগমা লাভা রূপে কিন্তু পৃথিবীর বাইরে বেরিয়ে আসছে, তাই তো? আর এই প্রক্রিয়াটা কিন্তু কোটি কোটি বছর ধরে চলে আসছে। এবং এই আগ্নেয় পর্বতকে বা আগ্নেয়গিরিকে কিন্তু যখন অগ্নুৎপাত হয় তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু পৃথিবীতে কোথাও না কোথাও এই আগ্নেয়গিরি থেকে কিন্তু অগ্নুৎপাত ঘটে চলেছে, আর আমরা কিন্তু সেটা টেরই পাচ্ছি না, তাই তো? হ্যাঁ, দেখো এই যে আগ্নেয় পর্বতের মুখ থেকে ছাই, ভস্ম ইত্যাদি যে বিক্ষিপ্ত হচ্ছে, এটি কিন্তু স্তরে স্তরে জমা হয়ে শীতল ও কঠিন হয়ে কিন্তু ভূত্বকের অনেকটা অংশ গঠন করেছে। যেমন ভূত্বকের আমরা যদি বলি, এই যে ছাই, আগ্নেয় পদার্থ, ভস্ম, এ তো জ্বালামুখ থেকে বিক্ষিপ্ত হচ্ছে, বিক্ষিপ্ত হয়ে ভূত্বকের নানার দিকে ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাওয়ার ফলে তখন তো গরম জিনিসটা এবারে সেটা বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে ধীরে ধীরে কিন্তু ঠান্ডা হচ্ছে এবং কিন্তু কঠিন হচ্ছে এবং ভূত্বকটা সৃষ্টি করছে। তাহলে প্রথম দুটো পয়েন্ট আমরা জানলাম, তাই তো? এরপরে দেখো, সৃষ্টির আদি লগ্নে আগ্নেয়গিরি নির্গত যে জলীয় বাষ্প, সেখান থেকে কিন্তু ঘনীভূত হয়ে ঘনীভবনের মাধ্যমে কিন্তু সাগর বা মহাসাগর সৃষ্টি হয়েছে। দেখো আমরা সকলেই জানি যে বৃষ্টিপাত কিন্তু ঘনীভবন মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, মেঘ সৃষ্টি হয়, সেখান থেকে কিন্তু বৃষ্টি হয়, তাই তো? ঠিক এভাবেই এই যে আগ্নেয়গিরি থেকে নির্গত যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প থেকে ঘনীভবন প্রক্রিয়ার দ্বারা কিন্তু মেঘ সৃষ্টি হয়েছে এবং বৃষ্টির মাধ্যমে কিন্তু সাগর বা মহাসাগর কিন্তু তৈরি হয়েছে। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে দেখো বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে অগ্নুদ্গমের মাধ্যমেই পৃথিবীতে বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে এসেছে এবং বর্তমানে অনুকূল অবস্থায় পৌঁছেছে। অর্থাৎ এই যে বায়ুমণ্ডলের তাপমাত্রা, তাপমাত্রা কিন্তু এই পৃথিবীর যে সৃষ্টির পর থেকে ধীরে ধীরে কিন্তু একই রয়েছে তা না, ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? এবং এই অগ্নুদ্গমের মাধ্যমেই কিন্তু এটা নিয়ন্ত্রিত হয়েছে এবং বর্তমানে যে আবহাওয়ায় আমরা বসবাস করছি সেটা কিন্তু একটা অনুকূল পরিস্থিতিতে এসে পৌঁছেছে। যদি প্রচন্ড গরম হতো, আমরা কি সেখানে বসবাসের যোগ্য থাকতাম? বা প্রচন্ড ঠান্ডা, সেখানে কি আমরা বসবাস করতে পারতাম? পারতাম না। তাহলে বর্তমানে কিন্তু এই তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে অনুকূল অবস্থায় পৌঁছেছে, যেখানে কিন্তু আমরা সকলে বসবাস করছি। ভূগাঠনিক প্রক্রিয়া, দেখো ভূগাঠনিক প্রক্রিয়াটা কি বলতো? যে প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপ কিন্তু তৈরি হয় বা গঠন করা যায়, সেই প্রক্রিয়াকে কি বলবো আমরা? ভূগাঠনিক প্রক্রিয়া। দেখো পাত সংস্থান তত্ত্ব অনুসারে আমরা কি জেনেছিলাম? জেনেছিলাম যে অভিসারী পাত সীমানায় সব থেকে বেশি বিস্ফোরণ সহ কিন্তু অগ্নুৎপাত বা অগ্নুদ্গম কিন্তু ঘটছে, তাই তো? এরপরে অপসারী এবং নিরপেক্ষ পাত সীমানায় কি হচ্ছে? বিস্ফোরণ ছাড়া কিন্তু শান্তভাবে অগ্নুদ্গম ঘটতে দেখা যায়। যেহেতু অভিসারী পাত সীমানায় দুটি পাত পরস্পর এসে ধাক্কা খায়, ফলে একটা ধ্বংসাত্মক সৃষ্টি হয়, ধ্বংসের সৃষ্টি হয়, ফলে এখানে কিন্তু একটা বিস্ফোরণ হয়, ঠিক আছে? কি অপরপক্ষে অপসারী পাত সীমানা চলন কেমন? দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। আর নিরপেক্ষ কেমন? পাশাপাশি চলছে। ফলে এই অঞ্চলে কিন্তু যে বিস্ফোরণ সেটা কিন্তু তেমন ভাবে হয় না। বিস্ফোরণ ছাড়া এই যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে অবস্থিত যে ম্যাগমা লাভা রূপে পৃথিবীতে বেরিয়ে আসছে, সেটা কিন্তু শান্তভাবে বেরিয়ে আসছে, ঠিক আছে? এই প্রক্রিয়াকে কি বলছি আমরা? এই প্রক্রিয়াকে কিন্তু বলছি আমরা বিদার অগ্নুদ্গম। তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে বিদার অগ্নুদ্গম কাকে বলে, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে। বিস্ফোরণ ছাড়া শান্তভাবে যখন অগ্নুদ্গম ঘটতে দেখা যায়, তাকে আমরা কি বলবো? বিদার অগ্নুদ্গম। এই বিদার অগ্নুদ্গমের ফলে কিন্তু সৃষ্টি হয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে
লাভা সঞ্চিত বা লাভা মালভূমি সৃষ্টি হয়েছে বা লাভা সমভূমির কিন্তু সৃষ্টি হয়েছে। কিভাবে সৃষ্টি হয়েছে? দেখো এই যে আহ, লাভা চারিদিকে ছড়িয়ে পড়ছে, ধীরে ধীরে শান্তভাবে বেরোচ্ছে, আস্তে আস্তে গড়িয়ে পড়ছে চারিদিকে, ফলে এই লাভা কিন্তু ঠান্ডা হচ্ছে এবং শক্ত হয়ে কিন্তু নতুন ভূমিরূপের সৃষ্টি করছে। একেই আমরা কিন্তু বলছি লাভা গঠিত মালভূমি। আমাদের ভারতবর্ষে কিন্তু এরকম একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ রয়েছে। জানো কি তোমরা কেউ? বাহ, খুব ভালো বলেছো তুমি, যে দাক্ষিণাত্য মালভূমি কিন্তু হলো এরকম একটি লাভা মালভূমি, তাই তো? দেখো, অগ্নুৎপাতের বেশ কিছু কিন্তু ভূমিরূপ কিন্তু সৃষ্টি হচ্ছে, তাই অগ্নুদ্গম এক প্রকার ভূগাঠনিক প্রক্রিয়া। তাহলে যদি পরীক্ষায় আসে যে অগ্নুদ্গমকে বা অগ্নুৎপাতকে কেন ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয়, আশা করি তোমরা সকলেই লিখতে পারবে, তাই তো? নতুন ভূমিরূপ গঠন করছে লাভা, ঠান্ডা হয় এবং কঠিন হয়, তাই একে আমরা বা অগ্নুৎপাতকে কিন্তু আমরা ভূগাঠনিক প্রক্রিয়া হিসেবে দেখতে পারি। আচ্ছা, এটা তো গেল শুধু অগ্নুৎপাত। অগ্নুৎপাত বাদেও কিন্তু স্টুডেন্ট পৃথিবীতে অনেক কিছু রয়েছে যেটি ভূমিরূপ গঠন করছে, বা ভূগঠনিক প্রক্রিয়া কিন্তু আরো অনেক রয়েছে, সেগুলোও কিন্তু আমরা একটু দেখে ফেলি, চলো। দেখো স্টুডেন্ট, সৃষ্টির সময় থেকেই কিন্তু পৃথিবীতে একাধিক ভূগাঠনিক প্রক্রিয়া কাজ করে চলেছে। ভূ অভ্যন্তরে হঠাৎ কোনো ভূআলোড়নের বহিঃপ্রকাশ কিন্তু হলো অগ্নুৎপাত বা ভূমিকম্প, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু জানলাম যে অগ্নুদ্গম কিন্তু এক প্রকার ভূগঠনিক প্রক্রিয়া। এ বাদে আরো যে ভূগঠনিক প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু পৃথিবীর সৃষ্টির পর থেকেই ক্রমাগত কাজ করে চলেছে এবং বর্তমানেও কিন্তু এই প্রক্রিয়াগুলো কাজ করে চলেছে। তাহলে চলো সেগুলো আমরা দেখি যে কোন কোন প্রক্রিয়া কাজ করছে বর্তমানে। দেখো, ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াকে কিন্তু আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। দেখো, এই একটা ভাগ, এই একটা ভাগ, তাই তো? কি কি ভাগ? একটা হলো অন্তর্জাত শক্তি আর আরেকটা হলো বহির্জাত শক্তি। তাহলে ভূগঠনিক প্রক্রিয়াকে মূলত প্রধান দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, এক অন্তর্জাত শক্তি, দুই বহির্জাত শক্তি। এবার আমাদের জানতে হবে অন্তর্জাত শক্তিগুলো কি কি। অর্থাৎ পৃথিবীর, আমরা তো উপরিভাগে বসবাস করি নাকি, তাই তো? তাহলে এই যে পৃথিবীর উপরিভাগের বাদ দিয়ে পৃথিবীর যে ভূ অভ্যন্তর, পৃথিবীর ভিতরে ভিতরে কোন কোন শক্তি কাজ করছে, সেইগুলোই কিন্তু হলো, বা যে শক্তিগুলো কিন্তু ভিতরে, পৃথিবীর ভিতরে কাজ করছে বা ভূ অভ্যন্তরের মধ্যে কাজ করছে, সেটাকেই কিন্তু আমরা বলবো অন্তর্জাত শক্তি। আর বহির্জাত শক্তি কোনটা? যেটা পৃথিবীর বাইরে কাজ করছে। অর্থাৎ আমরা যে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে বসবাস করছি, এই ভূপৃষ্ঠের উপরে যে কাজগুলো হচ্ছে সেটাকে কিন্তু আমরা বলবো বহির্জাত শক্তি। তাহলে এই অন্তর্জাত শক্তিকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, এক দীর্ঘ সময়ব্যাপী এবং দুই কম সময়ব্যাপী। কম সময়ব্যাপী বা আকস্মিক প্রক্রিয়া। আচ্ছা স্টুডেন্ট, এই যে ধরো ভূমিকম্প, তোমরা ভূমিকম্প কেউ হয়তো দেখেছো, কেউ হয়তো কখনো দেখোনি। ভূমিকম্প কিন্তু মিনিট কয়েকের জন্য স্থায়ী হয়, সারাক্ষণ ধরে কিন্তু হয় না। তবে মিনিট কয়েকের ধরে জন্য স্থায়ী হলে কি হবে, এর যে ক্ষতিকর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। ঘর বাড়ি ভেঙে যায়, রাস্তাঘাট ধসে যায়, তাই না? এটা কিন্তু হঠাৎ করে হচ্ছে, তাই এটাকে আমরা কি বলছি, কম সময়ব্যাপী বা আকস্মিক প্রক্রিয়া। ঠিক তেমনি অগ্নুৎপাতও কিন্তু সেরকম একটি কম সময়ব্যাপী কিন্তু ভূগঠনিক প্রক্রিয়া। এছাড়া দীর্ঘ সময়ব্যাপী যে ভূগঠনিক প্রক্রিয়া, সেগুলিও কিন্তু রয়েছে। হুম। তাহলে তোমরা পরীক্ষা আসলে বলতে পারবে যে কম সময়ব্যাপী আকস্মিক ভূগঠনিক প্রক্রিয়াগুলি কি কি? অগ্নুদ্গম আর ভূমিকম্প, যেগুলি হঠাৎ ঘটে যায়, যার আগাম কিন্তু আমরা পূর্বাভাস তেমন ভাবে পাই না। আচ্ছা, এরপরে আসছি বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ পৃথিবীর উপরে যে আমরা বসবাস করছি, এইখানে যে শক্তিগুলো কাজ করছে তাদের আমরা বলছি বহির্জাত প্রক্রিয়া। দেখো, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা পৃথিবী। পৃথিবীর বাইরে আমরা কিন্তু বসবাস করছি, তাই তো? এইখানে যে প্রক্রিয়াগুলো হচ্ছে সেটা কিন্তু হলো এই বহির্জাত প্রক্রিয়া। আর এই যে অভ্যন্তরে যে প্রক্রিয়াগুলো কাজ করছে সেটাকে আমরা কি বলবো, অন্তর্জাত প্রক্রিয়া। বর্জিত প্রক্রিয়াগুলি কি কি? দেখো, নদীর কাজ বা বায়ু, হিমবাহ,
সমুদ্র তরঙ্গ, এগুলো কিন্তু সবই বহির্জাত শক্তি। দেখো সমুদ্র তরঙ্গের মাধ্যমে কিন্তু দেখবে বালিগুলো ধীরে ধীরে কি হয়, সমুদ্রের পাড়ে জমা হয় না, এবং জমা হয়ে বহু দূর পর্যন্ত গিয়ে কিন্তু নতুন ভূমিরূপ গঠন করে। ঠিক তেমনই নদী, বায়ু, হিমবাহও কিন্তু তার নিজস্ব নিজস্ব শক্তি রয়েছে, যেগুলোর ফলে নতুন নতুন ভূমিরূপ গঠন হচ্ছে, ঠিক আছে, বা ভূমিরূপ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাহলে এটা কিন্তু হলো বহির্জাত শক্তি। আচ্ছা, তাহলে স্টুডেন্ট আমাকে বলো যে ভূগঠনিক প্রক্রিয়া কয় প্রকার ও কি কি? দুই প্রকার। ভেরি গুড। কি কি? অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া, তাই তো? ভেরি গুড। স্টুডেন্ট এবারে আমাদের জানতে হবে যে অগ্নুদ্গমটা কিভাবে হচ্ছে। দেখো তোমরা পাঁচ সংস্থান তত্ত্ব সম্পর্কে জেনেছিলে, তাই তো? যে তত্ত্বের মাধ্যমে এই যে আকস্মিক ঘটে যাওয়া ঘটনা, যেমন ভূমিকম্প, অগ্নুৎপাত, ধস, এর সম্পর্কে কিন্তু একটি সম্পূর্ণ বা সুস্পষ্ট ধারণা কিন্তু আমরা পেয়ে থাকি, তাই না? তাহলে এই যে পাঁচ সংস্থান তত্ত্বের মাধ্যমে আমরা যে অগ্নুদ্গম কিভাবে হচ্ছে সেটা কিন্তু জানার চেষ্টা করব। দেখো, বহিঃগুরুমণ্ডলের কোনো কোনো অংশের শিলা কিন্তু সম্পূর্ণ গলে যায়, কারণ উত্তপ্ত তরল অবস্থায় থাকে। এই গলিত ম্যাগমা ঘনত্ব কম হয় এবং আশেপাশে অর্ধগলিত শিলার তুলনায় হালকা বলে ধীরে ধীরে উপরে উঠে যায়। তোমরা সকলেই জানো যে ভূ অভ্যন্তরের মধ্যে ভারী জিনিসগুলো ক্রমশ পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গেছে, এবং যেগুলি হালকা সেগুলো কিন্তু উপরের দিকে ভেসে উঠছে, তাই তো? এই ম্যাগমা যখন উপরে ওঠে তখন তার চাপ বা তার গলনাঙ্ক দুটোই কিন্তু কমে যায়। তরল ম্যাগমার জলীয় অংশ, গ্যাস, জলীয় বাষ্প কিন্তু রূপে কিন্তু এরা অবস্থান করতে শুরু করে। এই জলীয় বাষ্প বা গ্যাস কিন্তু ম্যাগমা প্রবল চাপে ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ বা ফাটল দিয়ে কিন্তু উৎক্ষিপ্ত হচ্ছে। তাহলে এই যে ভূ অভ্যন্তরে গলিত শান্ত পদার্থ, এটাকে কি বলছি আমরা? ম্যাগমা। আর এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে নির্গত হচ্ছে তখন তাকে আমরা বলছি লাভা, তাই তো? আচ্ছা, তোমরা ছবিটা দেখলে আরো ভালোভাবে তোমাদের ধারণা ক্লিয়ার হবে। দেখো, দুটি অভিসারী পাতের সংঘর্ষের ফলে দেখো মাঝখানে এই যে ম্যাগমা, এই ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে কিন্তু বেরিয়ে অগ্নুদ্গমের সৃষ্টি হচ্ছে। আবার এই নিচের সমুদ্রের বা জলাশয়ের যে পলি, সেটি কিন্তু দুটি পাতের সংঘর্ষের ফলে এই পলি কিন্তু ভাঁজ খেয়ে উপরে উঠে গিয়ে দেখো পর্বতের সৃষ্টি করেছে, তাই তো? এটা কিন্তু অভিসারী পাত সীমানায় হচ্ছে। আবার প্রতিসারী পাত সীমানায় কিন্তু অগ্নুদ্গমটা যেটা হচ্ছে সেটা কিন্তু খুব ধীরে হচ্ছে, অর্থাৎ শান্তভাবে হচ্ছে। আর অভিসারীতে বিস্ফোরণ সহ কিন্তু এই অগ্নুদ্গমটা হয়ে থাকে, সেটা আমরা জেনেছি, তাই তো? আচ্ছা, তো বলো তো স্টুডেন্ট, এই যে ম্যাগমা, ম্যাগমা কোন স্তরের উপরে থাকে, বা পাত কোন স্তরের উপরে থাকে? ভেরি গুড। পাতগুলো কিন্তু একটা স্তর থাকে, অ্যাস্থোস্ফিয়ার স্তর, সেই স্তরের উপরে কিন্তু অবস্থান করে, তাই না? যার ফলে এই পাতগুলো কিন্তু চলমান। কেন চলমান? অ্যাস্থোস্ফিয়ার স্তরটি কিন্তু একদম পিচ্ছিল পদার্থের মতো, যেমন জেলি হয়, তেমনই কিন্তু এই অ্যাস্থোস্ফিয়ার স্তরটিও কিন্তু হয়ে থাকে, যার ফলে পাতগুলি কিন্তু সর্বদা চলমান। তাহলে তোমরা বুঝতে পারলে যে অগ্নুদ্গমটা কিভাবে হচ্ছে, পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে। এবারে আমরা জানবো আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ সম্পর্কে। দেখো, এই যে আগ্নেয়গিরি, একে কিন্তু সক্রিয়তার ভিত্তিতে কিন্তু তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। কি কি দেখো? এক, সক্রিয় আগ্নেয়গিরি। দুই, সুপ্ত আগ্নেয়গিরি। এবং তিন হচ্ছে কিন্তু মৃত আগ্নেয়গিরি। তোমরা নাম শুনেই কিন্তু বুঝতে পারছো যে এ কেমন হতে পারে, তাই না? সক্রিয় মানে হচ্ছে যে অগ্নুৎপাত সবসময় হয়ে চলেছে যে আগ্নেয়গিরি থেকে। সুপ্ত, সুপ্ত মানে হচ্ছে অগ্নুৎপাত হয়ে চলেছে এবং বর্তমানেও হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাকে বলবো সুপ্ত আগ্নেয়গিরি। আর মৃত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরি থেকে একবার অগ্নুৎপাত হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে আগ্নেয় বা অগ্নুদ্গম হওয়ার কোনো চান্সই নেই, তাকে কিন্তু আমরা বলবো মৃত আগ্নেয়গিরি। তাহলে আমরা কিন্তু এই যে প্রতিটা ভাগ, এই প্রতিটা ভাগ সম্পর্কে বিস্তারিত জানবো। জানবো সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে, তার বৈশিষ্ট্য এবং তার উদাহরণ সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে তিনটে। তাহলে প্রথমেই আমরা আসি ১ নম্বর সক্রিয় আগ্নেয়গিরি সম্পর্কে। দেখো, সক্রিয় আগ্নেয়গিরিকে কিন্তু আরেকটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে কিন্তু জীবন্ত আগ্নেয়গিরি।
অর্থাৎ যেসব আগ্নেয়গিরিতে কিন্তু নিয়মিত বা মাঝে মাঝে প্রায়ই অগ্নুদ্গম হয় তাদেরকে আমরা কি বলবো, সক্রিয় আগ্নেয়গিরি। এদের মাধ্যমে প্রকোষ্ঠের আয়তন বৃদ্ধি হয় এবং এই যে বিস্ফোরণের মাত্রা, সেই বিস্ফোরণের মাত্রা কিন্তু সব সময় সমান থাকে না। আবার সকল আগ্নেয় পদার্থ কিন্তু একসাথেও যে নির্গত হয় তা কিন্তু নয়, ধীরে ধীরে কিন্তু নির্গত হয়েই চলেছে। দেখো তোমরা ছবিটা দেখো, এই যে জ্বালামুখটা কিন্তু বৃহদায়তন হচ্ছে এবং বিস্ফোরণের মাত্রা কিন্তু সবসময় সমান হচ্ছে না, কখনো জোরে হচ্ছে আবার কখনো আস্তে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমরা উদাহরণ আসি, দেখো সিসিলি দ্বীপের এটানা, লিপারি দ্বীপের স্ট্রম্বেলি, হাওয়াই দ্বীপের মোনালোয়া, কিলোওয়ারা বা ভারতের ব্যারন কিন্তু হলো এই সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ। তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে দুটি সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও, তোমরা কি বলবে? স্ট্রম্বেলি, ভারতের ব্যারন, মৌলনোয়া, তাই তো? দেখো এখানে কিন্তু দুটি আগ্নেয় পর্বতের উদাহরণ রয়েছে, একটি কিন্তু রয়েছে স্ট্রম্বেলি এবং একটা কিন্তু রয়েছে মৌলনোয়া। এই নিচের ছবিটা কিন্তু হচ্ছে মৌলনোয়ার ছবি, আর উপরে যে ছবিটা তোমরা দেখছো এটা কিন্তু হচ্ছে স্ট্রম্বেলির ছবি। ঠিক আছে? আচ্ছা, তাহলে সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি কি তোমরা জানলে। এরপরে কিন্তু আমরা জানবো সুপ্ত আগ্নেয়গিরি সম্পর্কে। দেখো, সুপ্ত আগ্নেয়গিরির আরেকটা নাম কিন্তু হলো ঘুমন্ত আগ্নেয়গিরি। কেন ঘুমন্ত আগ্নেয়গিরি বলছি? দেখো, যে সমস্ত আগ্নেয়গিরিতে অতীতে অগ্নুৎপাত হওয়ার পর কিছুকাল নিষ্ক্রিয় থাকায় হঠাৎ করে আবার জেগে উঠছে এবং ভবিষ্যতে কোনো না কোনো সময় অগ্নুৎপাতের সম্ভাবনা থাকে, তাকে কিন্তু আমরা বলবো সুপ্ত আগ্নেয়গিরি বা ঘুমন্ত আগ্নেয়গিরি। যেমন আমরা ঘুমিয়ে যাই, ঘুম থেকে আবার কি জেগে উঠি তো, ঠিক তেমনি অগ্নুৎপাতটা একসময় কিন্তু হয়ে গেছে এবং দীর্ঘদিন তারপর সেই অগ্নুৎপাতটা বন্ধ রয়েছে। তবে ভবিষ্যতে কিন্তু কোনো না কোনো সময়ে এই অগ্নুৎপাতটা হঠাৎ হতে পারে, তাকেই কিন্তু আমরা বলছি সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। দেখো, এই ঘুমন্ত আগ্নেয়গিরি বা সুপ্ত আগ্নেয়গিরি যদি কিছু বৈশিষ্ট্য বলি, এক্ষেত্রে একেবারে আগ্নেয় পদার্থ নির্গত হওয়ার পর ম্যাগমা প্রকোষ্ঠ, গ্যাসের চাপ খুব কমে গিয়ে আগ্নেয়গিরি কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাহলে আগ্নেয়গিরিটা নিষ্ক্রিয় কিভাবে হয়ে পড়ে? অনুপাত তো হচ্ছিল, কিন্তু আবার মুখটা বন্ধ হয়ে যাচ্ছে কিভাবে? ম্যাগমার যে প্রকোষ্ঠটা সেটা গ্যাসের চাপ খুব কমে যায়, ফলে আগ্নেয়গিরিটা নিষ্ক্রিয় হয়ে যায় এবং এগুলি কিন্তু অত্যন্ত বিপজ্জনক। তার কারণ ভবিষ্যতের কিন্তু যে কোনো সময় কিন্তু অগ্নুৎপাত ঘটতে পারে এবং সেখানে পাশাপাশি যদি কোনো বাসস্থান বা কোনো জনবসতি গড়ে ওঠে তাহলে কিন্তু সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাই তো? আচ্ছা, এবারে যদি আমরা উদাহরণে আসি, দেখো জাপানের ফুজিয়ামা তোমরা সবাই নাম শুনেছ, শুনেছো তো? জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার কাকাতোয়া, এগুলি কিন্তু হলো সবই এই সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরির উদাহরণ। এরপরে দেখো পারকাটিন, নারকন্ডাম বা কিলিমাঞ্জারো, এই কিলিমাঞ্জারো কিন্তু এগুলো সবই সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরির উদাহরণ। আচ্ছা, এই যে ছবিটা দেখছো, এই ছবিটা কিন্তু হলো জাপানের ফুজিয়ামা এবং এই যে ছবিটা, এটা হলো কিন্তু ইন্দোনেশিয়ার কাকাতো। এই দুটি আগ্নেয়গিরি থেকে কিন্তু ভবিষ্যতে অগ্নুদ্গম হতে পারে। আচ্ছা, এরপরে কি আসছে স্টুডেন্ট? এরপরে আসছে মৃত বা নির্বাপিত আগ্নেয়গিরি। মৃত আগ্নেয়গিরি কেন বলছি? দেখো, যেসব আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত বহুকাল পূর্বে বন্ধ হয়ে গেছে এবং ভবিষ্যতে অগ্নুৎপাতের কোনো সম্ভাবনা থাকে না, তাকেই কিন্তু আমরা বলবো মৃত আগ্নেয়গিরি। অর্থাৎ মরে গেছে আগ্নেয়গিরিটা, একবার অগ্নুৎপাত হয়েছে কিন্তু ভবিষ্যতে এর কখনোই আর অগ্নুৎপাতের হওয়ার সম্ভাবনা নেই, তাই আমরা একে কিন্তু বলছি মৃত আগ্নেয়গিরি। যদি উদাহরণ বলি আমি, মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো, এই ধরনের কিন্তু বা মৃত আগ্নেয়গিরির কিন্তু উদাহরণ। দেখো, এই যে ছবিটা, এটা কিন্তু হলো মায়ানমারের, সরি, এই ছবিটা হলো মেক্সিকোর পারকুটিন, আর নিচের ছবিটা দেখো, এটা হচ্ছে মায়ানমারের পোপো। দেখো বন্ধ হয়ে গেছে, মরে গেছে, তাই দেখো আশেপাশে একটা কি
জনবসতি গড়ে উঠেছে। তাহলে এতে কিন্তু ভবিষ্যতে আর কম একদমই হবে না। ঠিক আছে? তোমরা কিন্তু এই উদাহরণগুলো খুব ভালো করে মুখস্থ করবে। আচ্ছা বলো তো, দুটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও। ভেরি গুড, জাপানের ফুজিয়ামা আর ইন্দোনেশিয়ার কাকাতুয়া। আচ্ছা, দুটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ দাও। সিসিলি দ্বীপের এটলা, তারপরে স্ট্রমবেলি, মৌলনোয়া, এগুলো কিন্তু সবই হলো সক্রিয় আগ্নেয়গিরি। আর মৃত আগ্নেয়গিরির উদাহরণ তোমরা এখানেই দেখো, মেক্সিকোর পারকুটিন এবং মায়ানমারের পোপ। আচ্ছা, এবারে ভারতের যে ব্যারন, তোমরা আগ্নেয়গিরির নামটা শুনলে, এই ব্যারনে কবে কবে অগ্নুৎপাত হয়েছে চলো আমরা সেটা একটু দেখে নিই। দেখো, এই ভারতের ব্যারন আগ্নেয়গিরিতে 1852 খ্রিস্টাব্দের পর কিন্তু 1991 খ্রিস্টাব্দে আবার অগ্নুৎপাত ঘটতে দেখা যায়। তাহলে কি, এটি কিন্তু সক্রিয়, অর্থাৎ 1852 খ্রিস্টাব্দে অগ্নুৎপাত একবার হয়ে গেছে, তারপর কিছুদিন পর আবার 1991 খ্রিস্টাব্দে আবার কিন্তু অগ্নুৎপাত ঘটতে দেখা যায়। তাহলে তোমরা মনে রাখবে যে ভারতবর্ষের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? পরীক্ষায় কিন্তু খুব আসে এটা। ভারতবর্ষের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরির নাম কিন্তু হলো ব্যারেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ, এই তিনটে সম্পর্কে কিন্তু তোমাদের আমি ধারণা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এবার আমরা যে আগ্নেয়গিরিগুলো পড়লাম, সেগুলো পৃথিবীর মানচিত্রে কোথায় কোথায় অবস্থিত হয়েছে সেটা কিন্তু আমাদের একটু জানতে হবে। দেখো, এই চিত্রটা দেখে তোমাদের বুঝতেই পারছো, দেখো এই অঞ্চলটাতে কিন্তু সব থেকে বেশি আগ্নেয়গিরি রয়েছে, তাই না? এটা কিন্তু হলো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়। অর্থাৎ পৃথিবীর প্রায় 80% আগ্নেয়গিরিগুলো কিন্তু, যেগুলো সক্রিয়, সেগুলো কিন্তু এই প্রশান্ত মহাসাগরীয় আশেপাশে অঞ্চলে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে। এর কারণ হলো, এই যে প্রশান্ত মহাসাগরীয় যে পাতটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অভিসারী পাতসীমানার মধ্যে পড়ছে। ফলে ধ্বংস বা বিনাশকারী পাতসীমানার ফলে এখানে কিন্তু প্রায়ই অগ্নুৎপাতটা একটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে? এবং কিছু কিছু অঞ্চলে আবার বিস্ফোরণ সহ কিন্তু অগ্নুৎপাতটা ঘটছে। তোমরা কি মনে রাখবে? মনে রাখবে যে প্রশান্ত মহাসাগরীয় বলয়ে আহ, পৃথিবীর প্রায় 80% আগ্নেয়গিরি কিন্তু লক্ষ্য করা যায়। আবার এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়কে দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা দেখো পূর্ব দিকে, এদিকে, আর একটা দেখো পশ্চিম দিকে। এই দুটি ভাগে কিন্তু আবার প্রশান্ত মহাসাগরের যে আগ্নেয় বলয়, সেটাকে আমরা ভাগ করে থাকতে পারি। এছাড়া দেখো আরো অন্যান্য জায়গায় আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ইত্যাদি যে পাতগুলো রয়েছে, সেই পাত সীমানায় কিন্তু, অভিসারী পাত সীমানায় কিন্তু এই আগ্নেয়গিরিগুলো কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করা যায়। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্টুডেন্ট, এবার কিন্তু আমাদের এই যে আ আর পা হো কি সেই সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। প্রথমে আমরা জানবো সম্পর্কে। ইন্দোনেশিয়ায় যে আগ্নেয়গিরিগুলো রয়েছে, সেখান থেকে গাঢ় সান্দ্র এক প্রকার লাভা নির্গত হয়, এবং হাওয়াই দ্বীপের ভাষায় এর নাম কিন্তু তাহলে কি? হচ্ছে এক ধরনের লাভা, যেটা গাঢ় সান্দ্র হয়। ঠিক আছে? হাওয়াই দ্বীপপুঞ্জে এক স্থানীয় ভাষায় কি বলা হয়? আ আ। এই লাভা দ্রুত খুব বেশি দূরে প্রভাবিত হতে পারে না, যেহেতু গাঢ় থাকে। গাঢ় হলে কি হবে? সেটা কিন্তু ভূমিরূপ বেয়ে কি খুব নিচে যেতে পারবে বা বয়ে যেতে পারবে? পারবে না। তাই এই কিন্তু গাঢ় ও সান্দ্র লাভা দ্বারা গঠিত। তোমরা ছবিটা দেখো, দেখো বেশি দূর কিন্তু প্রভাবিত হতে পারেনি। এই লাভাটা এই অবধি এসে থেমে গেছে। তার কারণ লাভাটা কিন্তু গাঢ় এবং শান্ত। ঠিক আছে? এটা গেল তাহলে টা কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ায়। তারপরে পা হো টা কি? হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে কিন্তু অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রভাবিত হয়। তাহলে আমরা থেকে দেখলাম যে ঘন লাভা, গাঢ় লাভা। আর এখানে কি দেখছি? পা হো হতে দেখছি কিন্তু আমরা যে অত্যন্ত তরল বা পাতলা লাভা বহুদূর কিন্তু প্রভাবিত হতে পারে। হাওয়াই দ্বীপে স্থানীয় ভাষায় কিন্তু একে বলা হয় পা
ওহো। তাহলে আহ, হাওয়াই দ্বীপের স্থানীয় ভাষায় যে লাভাটা গাঢ় তাকে কি বলা হচ্ছে? আ। আর হাওয়াই দ্বীপের পাতলা যে লাভাটা তাকে কিন্তু বলা হচ্ছে পা। হো। এই লাভা প্রবাহের উপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং কুঁচকে কিন্তু পাকানো যেমন দড়ি হয় সেরকম দড়ির মতো কিন্তু আকার সৃষ্টি করে। তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে, দেখো এটা কিন্তু পাতলা একটা লাভা এবং এর প্রভাবপত্র এমন যেন মনে হবে দড়ি পাকালে যেরকম হয় ঠিক তেমন। এর কারণ হচ্ছে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, যেহেতু পাতলা তাই খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং কুঁচকে যায়, ফলে দেখতে অনেকটা কিন্তু দড়ির মতো লাগে। তাহলে স্টুডেন্ট আমরা কিন্তু আজকে এই অগ্নুদ্গম এবং আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত জানলাম। ঠিক আছে, আজকের ক্লাসটা আমার এই পর্যন্ত। আশা করি তোমরা সকল বিষয় বুঝতে পেরেছো। এবারে আজকের যে অগ্নুদ্গম এবং আগ্নেয়গিরি এই যে পাঠটা আমরা পড়লাম এর থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো তোমাদের জন্য আমি তৈরি করেছি এবং উত্তরগুলো কিন্তু তোমরা বলার চেষ্টা করবে। ঠিক আছে, এবং প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় নোট ডাউনও করতে পারো, পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ভারতের একটি আগ্নেয়গিরির উদাহরণ দাও। খুব সহজ, বলে ফেলো। ভারতের একটাই কিন্তু জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে, তার নাম কি? ভেরি গুড, ব্যারন কিন্তু ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি। আচ্ছা, এবারে দেখো 2 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়াগুলি কি কি? অর্থাৎ পৃথিবীর বাইরে ভূপৃষ্ঠে উপরে যেগুলো হয়, নদী, হিমবাহ, সমুদ্র স্রোত, তাই না, বায়ু, এগুলো কিন্তু সব হলো বহির্জাত প্রক্রিয়া। আর অন্তর্জাত প্রক্রিয়া অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগে যে প্রক্রিয়াগুলো হয়ে থাকে সেগুলো কি? অগ্নুৎপাত, ভূমিকম্প, ভূমিধস, তাই তো? আচ্ছা, এরপরে দেখো বলেছে যে অগ্নুদ্গম কাকে বলে? বলে ফেলো, অগ্নুদ্গম কাকে বলে? ভূ অভ্যন্তরের মধ্যে থাকা গলিত শান্ত ম্যাগমা জলীয় বাষ্প যখন কোনো ফাটল বা গহ্বরের বাইরে থেকে কিন্তু ভূপৃষ্ঠের বাইরে প্রচন্ড জোরে বিস্ফোরণ করে বা শান্তভাবে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে, তখন তাকে আমরা বলবো, আর এই যে প্রক্রিয়াটাকে কিন্তু আমরা বলবো অগ্নুদ্গম, তাই তো? আচ্ছা, এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো যে আগ্নেয় পর্বতের অপর নাম কি? আগ্নেয় পর্বতের অপর নাম কিন্তু হলো সঞ্চয়জাত পর্বত। কেন? কারণ আগ্নেয় পর্বত দিনের পর দিন কি হয়, লাভাটা বাইরে বেরিয়ে এসে একটা শঙ্কু আকৃতির পাহাড় সৃষ্টি বা পর্বতের সৃষ্টি করে, তাই না? ফলে কিন্তু এটি সঞ্চয়জাত পর্বত। আচ্ছা, কয়েকটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, বলো আগ্নেয় পর্বতের উদাহরণ। জাপানের ফুজিয়ামা, ভেরি গুড। আর ইতালির ভিসুভিয়াস, স্ট্রম্বেলি, তাই না? আর কি, ভারতের ব্যারন, ইন্দোনেশিয়ার কাকাতুয়া, পারকুটিন, মায়ানমারের পোপো, অনেক রয়েছে। আচ্ছা, এবারে 6 নম্বর যে প্রশ্নটা দেখো, সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? সক্রিয়তার ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, ভেরি গুড। কি কি? 1 নম্বর কি? সক্রিয় আগ্নেয়গিরি, 2 নম্বর সুপ্ত আগ্নেয়গিরি, আর 3 নম্বর মৃত আগ্নেয়গিরি, তাই তো? আচ্ছা, এবারে আমাকে বলো একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ দাও। একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ দাও। বাহ, মায়ানমারের পোপো, তাই তো? এছাড়া কি? পারকুটিন রয়েছে। এই দুটো কিন্তু হলো একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ। দুটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলি আগে বলো? সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে যে আগ্নেয়গিরিতে আহ, আগে একবার অগ্নুৎপাত হয়ে গেছে এবং ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার কোনো সম্ভাবনা আছে না নেই? সম্ভাবনা আছে, তাকে আমরা বলবো সুপ্ত আগ্নেয়গিরি। উদাহরণ কি? জাপানের ফুজিয়ামা, তাই তো, ইন্দোনেশিয়ার কাকাতোয়া, এগুলো কিন্তু হলো সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। এরপরে দেখো যে সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে এবং উদাহরণ দাও। দেখো, সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে যে আগ্নেয়গিরি থেকে ক্রমাগত কিন্তু অগ্নুৎপাত হয়ে চলেছে, তাকে কিন্তু আমরা বলবো সক্রিয় আগ্নেয়গিরি। ইতালির ভিচুভিয়াস,
মৌন লোয়া, ভারতের ব্যারান, এগুলো কিন্তু সবই হলো সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ, তাই তো? আচ্ছা, এরপর 10 নম্বর দেখো, পৃথিবীর 80% আগ্নেয়গিরি কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? বলে ফেলো, এক্ষুনি বললাম আমি। প্রশান্ত মহাসাগরীয় বলয়ে কিন্তু, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের চারিপাশে কিন্তু যে বলয়টা রয়েছে, সেই বলয়ে কিন্তু পৃথিবীর প্রায় 80% আগ্নেয়গিরি হয়ে থাকে এবং সেগুলো কিন্তু সবই প্রায় সক্রিয়। কেন হয় বলতো? সেখানে সেখানে অভিসারী পাতসীমানায় অবস্থান করার জন্য কিন্তু অগ্নুদ্গমটা একটা স্বাভাবিক ঘটনা। সেটি বিস্ফোরণ সহ হতে পারে, আবার শান্তভাবেও কিন্তু অগ্নুদ্গম হয়ে থাকে। তাহলে স্টুডেন্ট, আমরা কিন্তু আহ, আজকে এই ক্লাসে অগ্নুদ্গম এবং তার শ্রেণীবিভাগ এবং সম্ভাব্য যে প্রশ্ন উত্তর, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানলাম। এরপরে ক্লাসে আমি তোমাদের যে ভূমিকম্প রয়েছে এরপরে, সেই ভূমিকম্প সম্পর্কে একটি বিস্তারিত ক্লাস নেব। আজকের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সমস্ত বিষয়টা বুঝতে পেরেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ক্লাস, থ্যাংক ইউ।